নমস্কার। এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই জানেন অন্নপূর্ণা যোজনা পোর্টাল কিন্তু এখনো কিন্তু অনলাইন আবেদন শুরু হয়নি, লাইভ হয়নি। এখনো সেই যেটা ১ তারিখে শুরু হবার কথা ছিল এবং আমাদের নতুন মুখ্যমন্ত্রী সেটা ঘোষণাও করেছেন বিকেলবেলা যে অলরেডি শুরু হয়ে গেছে। অথচ এখনো দেখা যাচ্ছে যে শুরু হয়নি। আজকে যে ডেটে আমি ভিডিওটা করছি ২ তারিখ রাত ৯ টার সময়। তো এখনো অব্দি কিন্তু সেটা লাইভ হয়নি। জানি না আগামীকাল সকালে কি হচ্ছে না হচ্ছে মানে ৩ তারিখে। তো যাই হোক আমি এর আগে একটা ভিডিও করেছিলাম অফলাইন যে ফর্মটা ছিল সেই ফর্মটা সম্বন্ধে। সেখানে বিস্তারিত বলেছিলাম কোথায় কি লিখবেন। তবে অনেকেই কিন্তু বিভ্রান্ত হয়ে আছেন যে এতটা পৃষ্ঠা ফর্ম কি করে ফিল আপ করবেন, এতটা তথ্য কি করে দেবেন আপনারা। আমি আপনাদেরকে সহজভাবে কয়েকটা জিনিস বোঝাবো। আপনাদের কিন্তু ২-৩ পৃষ্ঠাই মাত্র ফিল আপ করতে হবে। আমি সেই জিনিসটাই কি আছে না ফিল আপ করতে হবে। আপনারা এখানে ওখানে দৌড়াচ্ছেন। শুধু দেখে নিন, যে কেউ কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবেন আপনারা। তো আমি ফর্মটা বের করি। প্রথমত এই যে বাংলা যে ফর্মটা রয়েছে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে বাংলা ফর্মটা ডাউনলোড করে নেবেন। ১ম এ যে ফর্মটা ছিল সেই ফর্মটা কিন্তু আপডেট করা হয়েছে। এই ফর্মটা পুনরায় আপলোড করা হয়েছে এবং এই ফর্মটাতে কিন্তু একটা জলছবি দেওয়া আছে। তো চলুন সেই ফর্মটা আমি বের করি। এটা হচ্ছে তার ফর্মটা, মূল ফর্মটা। আমি ১ম থেকে শুরু করছি না। একদম লাস্ট পেজে চলে যাচ্ছি আমি। লাস্ট পেজে যেটা আছে, এটা তো আপনার এই পার্টটা অফিসিয়ালদের জন্য, অফিসিয়াল যারা আপনাকে ফর্মটা রিসিভ করবেন বা যার কাছে আপনি ফর্মটা জমা দেবেন, সেখানে বা তারা এটা করবে। এবার বলি কারা জমা নেবেন? আপনি তো কোনো অনলাইনের দোকান থেকে ধরুন ফর্ম নিয়ে নিলেন। এমনিতে প্রত্যেকটা উপভোক্তার হাতে ফর্ম দেওয়ার কথা সরকারের তরফ থেকে। এবার ফর্ম খুব কম সংখ্যক প্রিন্টিং হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে। যার জন্য কিন্তু মানে আইসিডিএস কর্মীরা যতটা ফর্ম ফিল আপ করতে পারবেন, ঠিক ততটা ফর্মই তাদের কাছে দেওয়া হচ্ছে। কারণ ডাইরেকশন দেওয়া আছে, তাদেরকেই ফর্ম ফিল আপ করতে হবে এবং ডকুমেন্ট নিয়ে আবার তাদেরকে সাবমিশনও করতে হবে। তো সেই জন্যই কিন্তু বেশি ফর্ম তাদের ক্ষেত্রে দেওয়া হচ্ছে না। আর আইসিডিএস কর্মীরা একদিনে বেশি ফর্ম ফিল আপ যে করে উঠতে পারবেন, এটাও কিন্তু যদি আপনারা আশা করেন তাহলে ভুল করছেন। তাদের ক্ষমতার বাইরে হয়ে যাবে। তো যাই হোক আমি এই পার্টটা বাদ দিচ্ছি। তো আপনার এখানে সই কে করবে? যিনি অন্নপূর্ণা ভান্ডারের আওতায় আবেদন করছেন, তিনি কিন্তু এখানে সই করবেন এই জায়গাটাতে। অন্য কেউ কিন্তু নন। আমি আবার রিপিট করছি, এই যে সইটা হবে, সেই সইটা হবে শুধুমাত্র যার নামে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন, তার নামেই কিন্তু বা তিনিই কিন্তু সইটা এখানে করবেন। এবার চলে আসছি উপরের পেজে আমি, ১২ নম্বর পেজে। এবার এই যে ঘোষণা দেখতে পাচ্ছেন, ঘোষণা তো নিশ্চয়ই উপভোক্তা করবেন। এই পার্টে গেলাম। এবার এখানে অবশ্যই কিন্তু চেক বক্সে ক্লিক করবেন সম্মত। আপনি এই ডিক্লারেশনের সম্মত আছেন, এটা কিন্তু এই চেক বক্সে টিক মার্ক দেবেন। এবার আসছি তার উপরে। এই পার্টটা কি করবেন? আমি এই পার্টের বাম দিকে চলে যাচ্ছি বিভাগ ক্ষেত্র। সেটা দেখে নিয়ে বুঝতে পারবেন তাহলে। দেখুন, এখানে বলছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন? পরিষ্কার প্রশ্ন। আপনি কি কোনো এই অন্নপূর্ণা যোজনা ছাড়া যেমন হতে পারে, হয়তো বিধবা ভাতা হতে পারে। একজন ব্যক্তি বিধবা ভাতা পাচ্ছেন, আবার একাধারে এর আগে অন্নপূর্ণা বা লক্ষ্মীর ভান্ডারও পেতেন। এবার কিন্তু হয়তোবা দুটো একসঙ্গে পাবেন না আপনারা। এরকম যদি কেউ থেকে থাকেন যে আপনারা বিধবা ভাতা পাচ্ছিলেন, আবার এই অন্নপূর্ণা যোজনার ভাতাটাও পাচ্ছিলেন। আবার কি হচ্ছে, কেউ কোনো মহিলা আছেন যার নামে কিন্তু জমি আছে এবং সে কৃষক বন্ধু পাচ্ছিলেন। এই যে ৩ টা প্রকল্পের কথা বললাম আমরা, যদি এর মধ্যে আরো একটা হতে পারে, সেটা হচ্ছে পিএম কিষাণ। কোনো মহিলা যদি কোনো জমির মালিক হন, তাও যদি ডিবিটির মাধ্যমে আপনারা টাকা পাচ্ছিলেন, সেই জিনিসটা এখানে উল্লেখ করবেন। আদারওয়াইজ এর বাইরে যারা পড়ছেন, যাদের নামে জমি নেই, যারা বিধবা ভাতা পেতেন না
বা যারা কৃষক বন্ধু পেতেন না, তারা এই কলামটা ফিল করবেনই না। ৬ নম্বর যে কলামটা, এটা আপনারা ফিল করবেন না। এটা আপনাদের জন্য নয়। যারা এর আওতায় পড়ছেন বা অন্য কোনো প্রকল্প পাচ্ছেন কিনা, তারাই এই পার্টটা ফিল আপ করবেন। অতএব বাকিরা কিন্তু এই জায়গাটা হাত দেবেন না আপনারা। আপনাদের জন্য এটা নয়। এবার চলে আসি তার আগের পর্যায়ে। দেখুন, শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। এবার এটা যদি আপনি মনে করেন দেবেন, দিতেও পারেন, নাও দিতে পারেন। যদি আপনার বাড়িতে টিকাকরণ যোগ্য কোনো শিশু থাকে, তাহলে এটা আপনার জন্য মানে অ্যাপ্লিকেবল। আর যদি না থাকে, সবাই যদি বড় হয়, তাহলে দেওয়ার তো কোনো প্রয়োজনই আসে না। যদি সেরকম কেউ থাকে, তাহলে দিতে পারেন বা নাও দিতে পারেন। এটা এভয়েড করে যেতে পারেন আপনারা। তাহলে এটাও আপনার বাদের খাতায় চলে গেল। আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার চলে আসছি ৬ নম্বরে, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। আপনার ছেলে-মেয়ে যারা পড়াশোনা করছে, আপনি যদি মনে করেন তাদের তথ্যগুলো এখানে দেবেন, দিতেও পারেন, আবার কিন্তু নাও দিতে পারেন। দিলে পরে সরকারের কাছে সেই তথ্যটা যাবে। আপনি যদি মনে করেন আপনি দেবেন, দিতে পারেন। না দিলেও কোনো অসুবিধা নেই। তারা কোন স্কুলে পড়ছেন, না পড়ছেন, এটা আপনার উপর ডিপেন্ড করছে। না দিলেও যে আপনার এই অন্নপূর্ণা যোজনার আওতার ফর্মটা রিজেক্টেড হবে, এটা কিন্তু নয়। আপনারা কিন্তু দিতেও পারেন, নাও দিতে পারেন। তাহলে এই পার্টটাও কিন্তু সেই হ্যাঁ, না এর মধ্যে দুটোতেই পড়ে গেল। আপনি ১-২ জনের নাম দিলেন, বাকিদের নাও দিতে পারেন। এখানে আপনাদের কি বলছে? বিদ্যালয়ের ধরন, তারপর এগুলো ওপেন স্কুলিং, হোম স্কুলিং, এই সমস্ত ব্যাপারগুলো আপনাকে উল্লেখ করতে বলছে। তো আপনার যদি মনে হয় দেবেন, নাহলে দেবেন, নাহলে দেবেন না। এরপর এর আগের অপশনে কি আছে দেখে নিই। এবার দেখুন, এসআইআর এ কি আপনার নাম বাদ পড়ে আছে বা ট্রাইব্যুনাল এপ্লাই করেছেন? এবার দেখুন, আপনারা যাদের নাম বাদ পড়েছে, সেক্ষেত্রে আপনারা যারা আছেন, তারা এটা করতে পারেন। ট্রাইব্যুনালে যারা এপ্লাই করেছেন। আর যাদের কোনো এসআইআর এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, ভোট উঠে গেছে, ভোটের লিস্টে নাম উঠে গেছে, তাদের জন্য কিন্তু এই কলামটা নয়। ৩ নম্বর কলামটা নয়, আপনারা কিছু করবেন না এটা। আপনাদের জন্য অ্যাপ্লিকেবল নয়। এটা আপনাদের জন্য বাদ। যারা এর মধ্যে পড়ছেন, এসআইআর ২০২৬-২৬ নাম বাদ গেছে এবং তারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাদের জন্য কিন্তু এই পার্টটা। তারা কিন্তু এই পার্টটা ফিল আপ করবেন। ট্রাইব্যুনালের তথ্য কিন্তু আপনাদের দিতে হবে। এবার দেখুন এখানে কিষাণ ক্রেডিট কার্ড, তারপর শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, এই সমস্ত যদি আপনার কিছু থেকে থাকে আপনার নামে, তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেবল, না হলে কিন্তু অ্যাপ্লিকেবল নন। পরিষ্কার বক্তব্য। এর মধ্যে যদি কিছু থেকে থাকে আপনার, তাহলে আপনি এখানে লিখবেন, নাহলে লিখবেন না। এটাও কিন্তু আপনারা এভয়েড করে যাবেন। এই পার্টটা আপনাদেরকে থেকে বাদ চলে গেল। যারা নরমাল কিছুই পাচ্ছে না এর মধ্যে, তারাও কিন্তু এটা বাদ করে দেবেন। এই পার্টটা কিছু করবেন না, ফাঁকা রেখে দেবেন। এবার হচ্ছে সিএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, আপনার ভোট যদি নাই কাটে, তাহলে সিএ এর কোনো গল্পই আসছে না। আপনারা সিএ এর জন্য আবেদন করছেন না। অতএব এই পার্টটাও কিন্তু সাধারণ মানুষের জন্য বাদ থাকছে। আপনারা যদি সিএ এর জন্য আবেদন করেন, তাহলে এই পার্টটা দেবেন, নাহলে দেওয়ার কোনো হাত দিয়ে টাচ করার কোনো প্রয়োজনই নেই। এই পার্টটা আপনারা কিন্তু ছেড়ে দেবেন। তারপর হচ্ছে পারিবারিক মোট বার্ষিক আয়। এইটা আপনারা উল্লেখ করতে পারেন। তার জন্য কিন্তু কোনো ডকুমেন্ট চাওয়া হয়নি। তারপর কোনো সদস্য জিএসটি পে করছেন কিনা, যদি চান দিতে পারেন, না হলে নাই, না হলে না করে দেবেন। বেশিরভাগের ক্ষেত্রে নাই হবে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী আছেন কিনা, হ্যাঁ হলে হ্যাঁ করবেন, না হলে না করবেন। এবার এসছে কোনো আপনার সদস্য, মন্ত্রী, নেতা কেউ আছেন কিনা, সেটা উল্লেখ করতে বলছে। হ্যাঁ হলে হ্যাঁ করবেন, না হলে না করবেন, না হলে ছেড়ে দিন, কিছু করবেন না এটা। এবার দেখুন, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। এখানে আপনি যদি শুধুমাত্র নাম্বারটি প্রয়োগ করেন, নাম্বারটি দেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। এরপর বাকি যে ডিটেলস গুলো আপনি ফিল আপ করলেও ভালো, না করলেও ভালো। আপনি শুধু এখানে নাম্বারটা উল্লেখ করুন, তাহলেই হবে। এবার কর্মসংস্থান। আপনি যদি নিজে উপভোক্তা হন, আপনি যদি কোনো কাজের ক্ষেত্রে যুক্ত থাকেন, বা ধরুন রান্না করছেন বা অন্য কিছু, রান্না লোকের বাড়িতে কাজ করছেন, খেটে খাওয়া মানুষ, বাইরে থাকছেন,
অনেক মহিলা আছে বাইরে থাকে, বাইরে কর্মরত। তো এই সমস্ত ব্যাপারগুলো যদি থাকে এটা উল্লেখ করুন, বা অন্যান্য যদি রান্না করেন ধরুন, তাহলে অন্যান্য আকারে লিখে ব্র্যাকেটে লিখবেন আপনারা যে রান্নার কাজ লিখতে পারেন। তো এই সমস্ত জিনিস আপনারা কিন্তু উল্লেখ করবেন। কর্মসংস্থান আপনার নিজে যে উপভোক্তা, আপনি যার নামে এপ্লাই করছেন, যে অ্যাপ্লিক্যান্ট, তার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা লিখবেন আপনারা। যদি HOF বাড়ির মহিলা যদি উপভোক্তা হন, সেক্ষেত্রে HOF এর ডিটেলস এখানে হবে। আর যদি তা না হয়, তার পরের পৃষ্ঠায় সদস্য 1 এ দেখুন, সদস্য 1 এর ক্ষেত্রে যদি বাড়ির মহিলাটি আপনার আবেদনকারী হয়, তার ক্ষেত্রে এখানে আপনারা অন্যান্যতে সেই জায়গাটা লিখবেন। রান্নার কাজ করেন বা যে কাজ করেন আপনারা, সেই জিনিসটা কিন্তু লিখবেন। এবার আপনি চাইলে পরে পরিবারের সদস্যদের প্যান কার্ড আপনি দিতে পারেন এখানে। যদি থাকে উল্লেখ করবেন, না হলে উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। আপনার নিজের যদি থাকে, সেটা যদি আপনি HOF হন, তাহলে এই জায়গাতে হবে। আর যদি সদস্য 1 বা আপনি বাড়ির কর্ত্রী যদি হন, HOF বাড়ির কর্তা হচ্ছে একজন, কর্ত্রী হচ্ছে যদি মহিলা হন এবং তার নামে যদি অ্যাপ্লিকেশন হয়, তাহলে তার নামটা এখানে হবে এবং প্যান নাম্বারটা এখানে বসবে। যদি দিতে চান দিতে পারেন। তার আগে কোনো সদস্য কি আয়কর দেন? এটা যদি হ্যাঁ হয় হ্যাঁ করবেন, নাহলে না করবেন। বেশিরভাগ ক্ষেত্রে নাই হবে। এবার এই যে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা, যদি স্বাস্থ্য বীমার কথা আপনি উল্লেখ করতে চান তো রাখবেন, নাহলে এটা এভয়েড করে যাবেন। এটা দিতেই যে হবে এর কোনো মানে নেই। এটা আপনি নাও করতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে নাই হবে। যানবাহন, এটাও আপনি এখানে বলেছে কি দেখুন ভালো করে, গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন। অর্থাৎ 4 চাকা যদি থাকে, এরকম কিছু থাকে, তাহলে আপনি এখানে উল্লেখ করতে পারেন। না উল্লেখ করলেও কোনো ব্যাপার নেই। আপনাকে যে উল্লেখ করতে হবে এর কোনো মানে নেই। তার উপর হচ্ছে সদস্যদের মোট জমির পরিমাণ। আপনি যদি চান দিতে পারেন, না চাইলেও নাও দিতে পারেন। কারণ এখন কিন্তু বেশিরভাগ ফর্ম ফিল আপ এটা ছাড়াই নিচ্ছেন। কারণ হচ্ছে আপনার নামে তো, নিজের নামে তো সেই জায়গা জমি নাও থাকতে পারে। পরিবারের যে HOF তার নামে থাকতে পারে, বা দাদু ঠাকুরদার নামেও থাকতে পারে। তার জন্য যে আপনাকে দিতে হবে এর কোনো মানে নেই। আপনি চাইলে দিতেও পারেন। তারা কিন্তু, যারা অ্যাপ্লিকেশন জমা নিচ্ছেন, তারা কিন্তু বাধ্যবাধকতাভাবে কিছু বলছেন না এই ব্যাপারটাতে। অতএব এটা যে দেবেনই আপনি, আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করছে। আপনি চাইলে দিন, না চাইলে না দিন। এবার বাড়ির ধরন, জমির মালিকানা, বাড়ির মালিকানা, এই সমস্ত জিনিস আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। বাড়ির ধরন, এখানে ৩ বা তার বেশি পাকা ঘর আছে কিনা, আপনি এটা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আপনার উপর ডিপেন্ড করছে। পরিবারের রেশন দোকান থেকে মাসিক, এটা অবশ্যই হ্যাঁ করবেন। কারণ রেশন পাচ্ছেন, এটাকে তাই আপনাদের অবশ্যই হ্যাঁ করতে হবে। এটা না করলে, নাহলে কিন্তু আপনি যে সেই দরিদ্র সীমার মধ্যে পড়ছেন, সেটা কিন্তু হচ্ছে না। আপনি রেশন তুলছেন বলে দরিদ্র সীমার মধ্যে সেটা থাকছে। এবার রেশনটা কি ক্যাটাগরি আছে সেটাও এখানে আপনি কিন্তু উল্লেখ করবেন। আপনার ডিজিটাল রেশন কার্ড আছে কিনা সেটাও আপনি লিখতে পারেন এখানে। হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। তারপরে চলে আসছি উপরের দিকে। আপনার কাস্ট কি আছে? কাস্টে আপনি যদি কোন কাস্টের মধ্যে পড়ছেন সেটা উল্লেখ করুন এখানে। এবার বাড়ির যে প্রাপ্তবয়স্করা আছে, যাদের ভোটার কার্ড আছে, আপনি চাইলে তাদের ভোটার কার্ড দিতে পারেন। আর না হলে আপনি আপনারটা দিয়ে দিবেন। আপনারটা দিলে কিন্তু বাকিদের হয়তো চাইছে না, আপনি চাইলে দিতে পারেন সেটা। যদি চান যে দেবেন, দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার আপনি এখানে দিয়ে দিন। আপনি আপনার নিজের অ্যাকাউন্ট দিন, বাকিদের অ্যাকাউন্ট আপনি, আপনার উপর ডিপেন্ড করছে, আপনি চাইলে দিবেন, না হলে না দিলেও কোনো অসুবিধা নেই। তবে সেটা যেন ডিবিটি অ্যাক্টিভেটেড থাকে। আধার লিঙ্ক ডিবিটির জন্য অ্যাক্টিভেটেড থাকে। পরিবারের সকল সদস্যই যে দিতে হবে এর কোনো মানে কিন্তু নেই। আপনি চাইলে দিন, না চাইলে না দিন। এখানে ফ্যামিলির সমস্ত মেম্বারদের নাম, আপনি যদি মনে করেন আপনি আপনার HOF বা আপনি আপনার নিজের নাম দেবেন এবং ২ জন সদস্যের নাম দেবেন। এখানে আপনার উপরে ডিপেন্ড করছে। আপনি সমস্ত সদস্যদের নাম লিখতেও পারেন। আমার মনে হয় এই জায়গাটা সম্পূর্ণ আপনারা ফিল আপ করুন। সবার নামই দিন। যতটা আপনারা জুটছে ততটা সবার নাম দিয়ে দিন। এখানে যোগাযোগ নম্বর, আপনার মোবাইল নাম্বারটা ইনপুট করুন। তারপর ঠিকানা এখানে ইনপুট করুন। ঠিকানাটা মানে সম্পূর্ণ ঠিকানাটা লিখুন। সদস্য সংখ্যাটা এখানে লিখুন। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি
যদি আপনারা বের করতে পারেন ফ্যামিলি আইডিটা রেশন কার্ডের পোর্টাল থেকে সেটা এখানে লিখুন। যদি থাকে বলেছে এখানে। পরিবারের প্রধানের এইচএফ, আধার নাম্বার, পরিবারের প্রধান যদি আপনি নিজে হন তাহলে আপনার আধার কার্ডের নাম্বার দিন। মানে অ্যাপ্লিক্যান্ট যদি নিজে হয়। আর যদি অন্য কেউ হয় তার আধার কার্ডের নাম্বারটা এখানে দিন। আর সবচেয়ে উপরে হচ্ছে আপনার এই যে এইচওএফ যদি অন্য কেউ হয় তার পুরো নামটা এখানে লিখতে হবে, সেই নামটা লিখবেন। এই তো আপনার সম্পূর্ণ ফর্ম। মানে জটিল যে কিছু আছে আমি দেখলাম লাস্ট ৩ টা পেজ ৪ টা পেজ শুধু ফিল আপের জায়গা। বাকি কিন্তু সব অপশনাল। আপনি ফিল আপ করতেও পারেন, নাও পারেন। অতএব সম্পূর্ণ কিন্তু আপনার উপর ডিপেন্ড করছে। এইজন্যই বললাম আপনারা কিন্তু ফর্মটাকে যতটা জটিল হিসেবে ভাবছেন, ফর্মটা কিন্তু অতটা জটিল নয়। আর আমি যে কথাগুলো বললাম, আমি বেশ কয়েকজন আইসিডিএস মেম্বারদের সঙ্গে কথা বলেই তারা যেভাবে ফর্মটা জমা নিচ্ছিলেন, তাদের কথা অনুসারে কিন্তু আপনাদের কাছে আজকে তুলে ধরলাম। যার জন্য আমি মাঝখানে ২ দিন গ্যাপ নিয়েছি। বেশ কয়েকজন বিএলও এর সঙ্গে কাজে যুক্ত আছেন। তাদেরকেও আমি জিজ্ঞাসা করে আমি কিন্তু এই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, আপনাদের সুবিধার্থে। যাই হোক আমি ভিডিও আর দীর্ঘায়িত করছি না। আপনারা সাবধানে ফর্মটা ফিল আপ করুন। সাবধান কি ভুল হলেও আপনারা হোয়াইটনার ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর আইসিডিএস মেম্বারদের কাছ থেকে যদি আপনারা ফর্ম না পান, আপনারা যেকোনো দোকান থেকে ফর্ম প্রিন্ট আউট করে নিন, জেরক্স করে নিন। আপনারা ফিল আপ করে রাখুন বা না রাখুন, আইসিডিএস ওয়ার্কাররা আপনার বাড়িতে ৩ মাসের মধ্যে যেকোনো একদিন ঢুকবে। ঢুকে আপনার কাছ থেকে যদি ফর্ম পেল, আপনি সেই ফর্মটা দিয়ে দেবেন। না হলে আপনি গিয়ে যে ওয়ার্কারটা বাড়িতে যাচ্ছে, আপনি বাড়িতে গিয়ে দিয়ে আসতে পারেন। অথবা তারা আপনার বাড়িতে কিন্তু অবশ্যই আসবেন ফর্ম নিয়ে। তারা একদিনে বা দিনে যে কটা ফর্ম ফিল আপ করতে পারবেন সেই কটাই কিন্তু ফর্ম নিচ্ছেন। কিন্তু তাদের ডিউটি আছে, তারা কিন্তু যাবেন আপনার বাড়িতে। যেহেতু সময় আছে ৩ মাস, ৩ মাসের মধ্যে। তারপরে যদি অনলাইন শুরু হয়ে যায়, আপনারা কিন্তু অনলাইনে সেটা এপ্লাই করলে পরে কিন্তু সেটা অ্যাপ্লিকেবল বেশি ভালো হবে। তো যাক ভিডিও আর দীর্ঘায়িত করলাম না। অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, অন্যদের জন্য শেয়ার করবেন। চ্যানেলে যদি ১ম বার হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।